নির্বাচন কমিশনের কাজ ঠিকঠাক করছেন না, শোকজ হতে পারে, এফআইআর হতে পারে, সাসপেন্ড হতে পারেন, আপনার এগেনস্টে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। সাবধান থাকবেন। তৃণমূল নেতার কথাই কিন্তু না। এই ভারতীয় জনতা পার্টি, এই কর্মীরাই 3 থেকে 77 করেছিল, আর এই 77 থেকে 177 পেরোবে 2026। এখন পুলিশ যদি তাদের বাঁচাতে চেষ্টা করে থেকে থাকে, পুলিশ বাবাজিদের বুঝে নিতে হবে কোর্ট এবং সুপ্রিম কোর্ট তাদের অনেক উপরে। তারা ফাঁকি মারলেও সুপ্রিম কোর্ট বা কোর্ট ফাঁকি মারবে না, প্রকৃত সত্যি বাইরে আসবে। আরেকটি ছবি দেখা যাচ্ছে দাদা, আমাদের সামনে দেখতে পাচ্ছি যে গতকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সরকারকে যে নির্দেশ দেওয়া হলো যে অবিলম্বে বিএলওদের যে ভাতা সেই ভাতার ঠিকানোর জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে বিএলও অধিকার কমিটি একটা মঞ্চ, তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে ধর্ণা দিচ্ছে। শুধু ধর্ণাই দিচ্ছেন না, সেখান থেকে সরব তারা আপনাদের বিরুদ্ধে এবং বলছে আপনারাই নাকি তাদেরকে চাপের মুখে রাখছে এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ভাতা পরে দিক, সেটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই, মিটিয়ে দেবে। কিন্তু এই যে খসড়া তালিকা প্রকাশের যে সেই একটা বেঁধে দেওয়া হলো এই সময়সীমাটা, তারা মনে করছেন যে এটা তাদের জন্য সীমাবদ্ধ নেই, এটাকে আরো বাড়ানো হলে তারা সুবিধা পাচ্ছে। সব ফাঁকিবাজ মাল, সবকটা ফাঁকিবাজ। জীবনবন্ধু স্কুলে যেত না চাকরি করতে, সরকারি কাজ করতেও যেত না, ফাঁকিবাজি। এখন ভাবছে এই বিএলওর কাজটা যদি ফাঁকিবাজি করা যায়। আমি আপনাকে বলছি, গত 24শে নভেম্বরের ডেটা বলছি, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 4,55,00,000 ডেটা, মানে ফর্ম অলরেডি ডিজিটাইজ হয়ে গেছে। তার মানে যারা বিএলওরা কাজ করছে এরকম আছে, তাদের 90 to 95% ফর্ম তারা আপলোড করে দিয়েছে। তার মানে প্রকৃত যারা কর্মঠ তারা কাজ করছে। আর আপনি যে বিএলওর ধর্নার কথা বললেন না, একবার গিয়ে দেখুন কতগুলো তৃণমূল কর্মী আছে। আপনারই তো প্রশ্ন করেছিলেন তাদের যে আপনি কোন বিধানসভার কোন বুথের কোন পার্ট নম্বর আপনি বিএলও, উত্তর দিতে পারছে না। বলছে না আমি তো বিএলও নই, আমি বিএলওর বন্ধু, আমি বিএলওর কাকা, আমি বিএলওর মামা, আমি বিএলওর খালা, ফুফা। স্বাভাবিকভাবে ওখানে প্রকৃত বিএলওরা নেই। বিএলওর ফুফা, কাকা, কাকি, দাদা এরা আছে ওখানে। স্বাভাবিকভাবে তৃণমূলের প্লান্টেড, তৃণমূলের সাজানো, তৃণমূলের স্ক্রিপ্টেড একটি ড্রামা নির্বাচন কমিশনের অফিসের সামনে করছে বিএলওদের নাম করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। এইভাবে সাধারণ মানুষকে টুপি পরাতে পারবে না তৃণমূল কংগ্রেস, কারণ সাধারণ মানুষ বুঝে গেছে তখন সংখ্যাটা আসছে, এত কোটি ফর্ম সাবমিশন হয়ে গেল, 4.5 কোটি ফর্ম ডিজিটাইজ হয়ে গেল। এরা কারা করলো? বিএলওরাই করেছে। যে বিএলও কাজ করেছে সেই বিএলওর সমস্ত তথ্য উঠে এসছে। আর যারা ফাঁকি মারছে, আবার বলে দিই, এরকম একটা ঘটনা আমরা দেখলাম যে কোথাও নাকি এক বাংলাদেশিকে সেটাও নাকি তুলে দিয়েছিল, 24 পরগনার ঘটনা, ইফ আই এম নট রং। স্বাভাবিকভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে, শোকজ করা হয়েছে, অ্যাকশন নেওয়া হবে। আমি আগেও বলেছিলাম যে কজন বিএলও তৃণমূল নেতা কর্মীর মন্ত্রীর কথা শুনে নির্বাচন কমিশনের কাজ ঠিকঠাক করছেন না, শোকজ হতে পারে, এফআইআর হতে পারে, সাসপেন্ড হতে পারেন, আপনার এগেনস্টে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। সাবধান থাকবেন। তৃণমূল নেতার কথাই কিন্তু না। এই বিএলওরাই আবার গতকাল বলছেন, যে তারা তখন বলছেন যে গ্রামগঞ্জের তারা বিএলও, তারা নিজেদেরকে গ্রামগঞ্জের বিএলও বলে দাবি করছেন। সেই গ্রামগঞ্জের বিএলও তারা বলছেন তারা অবাগত নন, বিশেষ করে সাধারণ মানুষকে যে বোঝাচ্ছেন তারা বুঝতে পারছেন না। শহরের বিএলওরা অনেকটা বেশি উন্নত। অর্ধেক যে বিএলওর অ্যাপে যে যান্ত্রিক ত্রুটি, এই ত্রুটিটাকে আগে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর কিংবা জাতীয় নির্বাচন কমিশনকে কাটাতে। প্রথম কথা বলি, যে ত্রুটির কথা বলা হচ্ছে বারবার, সেই ত্রুটিটা হচ্ছে এডিট অপশন থাকার কথা। নির্বাচন কমিশন আজকে বিএলওদের সুবিধার্থে এবং বিএলওদের কথা ভেবেই কিন্তু সেই এডিট অপশন দিয়ে দিয়েছে প্রথম। তার মানে নির্বাচন কমিশন কিন্তু বিএলওদের পক্ষে এবং বিএলওদের সুবিধার্থে কাজ করলো। দ্বিতীয়, প্রত্যন্তর গ্রাম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, যেখানে এখনো পর্যন্ত মাটির রাস্তা, সেই সব জায়গার ডেটা আসছে। দাদা কি বলছেন? 90%, 80%, 75% তারা অলরেডি কালেকশন করে ডিজিটাইজ করে দিয়েছে, আপলোড করে দিয়েছে। তো এটা কোনো গ্রামগঞ্জ বা শহরের বিষয় নয়, পুরোটাই হচ্ছে তার কাজের মানসিকতা, সে কতটা কাজ করতে ইচ্ছুক এবং কতটা তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা শুনে ফাঁকি মারবে বা উস্কাবে অন্যদের, সেইটা আজকে স্পষ্ট হয়ে আসছে সাধারণ মানুষের। আপনারা বলছেন যে ওনারা ফাঁকি মেরেই যাচ্ছে,
দিন ধরে কাজ হয় না। যারা কাজ করেছে তাদের রেজাল্ট সামনে, শিট দেখা যাচ্ছে, 1000টার মধ্যে দেখা গেল 800টা অলরেডি কালেকশন হয়ে গেছে, 700টা সে আপলোড করে দিচ্ছে, তার মানে সে বিএলও কাজ করেছে। এবং সেটাও কিন্তু আমি শহরের কথা বলছি না, প্রত্যন্ত গ্রামের কথা বলছি। আজকে যে বিএলও গুলো এখানে আসছে তারা বলছে আমি করতে পারছি না, কাজ করতে পারছি না, তাদের গিয়ে দেখুন কোনো অসুবিধা নেই, টেকনিক্যাল ত্রুটি নেই, যান্ত্রিক ত্রুটি নেই, কি কোনো না কোনো ভাবে তৃণমূল নেতার সঙ্গে সে যুক্ত এবং তৃণমূল নেতাই তাকে পাঠিয়েছে এখানে এই ধর্ণা দিতে। আর কিছু না। শতাব্দী রায়ের তরফ থেকে একটা বিস্ফোরক মন্তব্য আনা হয়। তিনি সাংসদকে আজকে বলছেন এত কাজ দিয়েছে কম সময় এসআইআর নিয়ে, এটাকে পিছিয়ে দিতে হলেও এটা আমরা আগে বলেছিলাম, আমাদের কথাটাই সত্যি হলো। আমরা যখন ক্যালকুলেট করে বলতে পারছি এত কম সময় সম্ভব নয়, তাহলে এরা কেন চাপ দিচ্ছে? শতাব্দী রায়ের এই মন্তব্য কিভাবে দেখছেন? শতাব্দী রায় গলায় ঝুলিয়ে একটা প্ল্যাকার্ড হেঁটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। ওনার দাবিটা শুনেই আমি তো অবাক হয়ে গেলাম। কি না, আমাদের দেশের যারা নাগরিক নয় তারা নাকি ভোট দিতে পারবে। জানি না ওনার কি লজিক, বাট একটা জিনিস বলে রাখি, যারা কাজ করছে তাদের ফল আজকে স্পষ্ট উঠে আসছে। যদি তাই না হতো আজকে 1 মাসের মধ্যে 4.5 কোটি এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়ে সিস্টেমে আপলোড হতো না। আচ্ছা, বলছি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কাশ্মীরের 8 জায়গায় এনআইএ তল্লাশি, কাশ্মীরের অধিকাংশ জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তল্লাশি চলছে। এবং ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজে শিক্ষকতা করতো মুতাসমিম। অন্যদিকে পুলওয়ামার কয়লা গ্রামের বাসিন্দা উমার উরাবি। 10ই নভেম্বর যে কুড়ি গাড়িতে বিস্ফোরণ হয় তার চালকের আসলে ছিল ইউনিয়ন। কিভাবে দেখছেন? প্রথম কথা বলি যে এই মুহূর্তে একটা জিনিস আবার নতুন ভাবে স্পষ্ট হয়ে উঠছে, সেটা হচ্ছে যে টেরোরিজম বা আতঙ্ক যারা ছড়াচ্ছে, এই টেরোরিজমটা আর কিন্তু ক্রস বর্ডার শুধু থাকলো না। কারণ বিভিন্ন জায়গায় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শুরু করে ডিফেন্স মিনিস্ট্রি, তারা কিন্তু এই বর্ডার সিল করার থেকে শুরু করে আর্মি নেভি যারা আমাদের টেক কেয়ার করছে, এয়ারফোর্স অলসো তারা কিন্তু টেক কেয়ার করছে। কিন্তু এই ক্রস বর্ডারের থেকে এখন আমাদের দেশের মধ্যে যারা আছে তারা কিভাবে অপারেট করছে তার একটা নতুন স্টাইল আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে মিশে আছে। আমার আপনার মধ্যে কোথাও বাজার যাচ্ছে, কোথাও তাদের আপনার পাড়াতে কেউ ঘর ভাড়া নিয়ে আছে, আপনি তাকে ডাক্তার বলে চেনেন, তাকে ইঞ্জিনিয়ার বলে চেনেন, সাধারণ একজন প্রাইভেট কোম্পানির কর্মী বলে চেনেন, কিন্তু আলটিমেটলি সে দেখা গেল এরকম একটা সংগঠনের সঙ্গে কাজ করছে। আমার মতে রাজ্য প্রশাসন, যে কোনো রাজ্যের রাজ্য প্রশাসন এবং পুলিশকে এই বিষয়টা নিয়ে আরো অনেক বেশি তৎপর হওয়া উচিত, ইন্টেলিজেন্স আরো স্ট্রং হওয়া উচিত। কারণ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। কোথাও গিয়ে আমরা বুঝতে পারছি এবার আর কাঁটাতারের বেড়া বা অন্য বর্ডার পেরিয়ে এসে সেই কাজটা সে করবে এরকম নয়। ঘরের মধ্যে, আমাদের বাড়িতে, আমাদের পাড়ায় আমরা জানি না, কিন্তু একজন অচেনা ব্যক্তি সে এসে থাকছে ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে। তাদের এই রিভিল যখন হচ্ছে তখন একটা অন্য প্যাটার্ন দেখা যাচ্ছে। আমার মতে সাধারণ মানুষকেও এই নিয়ে কিন্তু একটু সচেতন হওয়া উচিত। শেষ প্রশ্ন একটাই, শীতকালীন অধিবেশন শুরুর আগে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলগুলির বৈঠক। তো তাৎক্ষণিকভাবে সেই বৈঠকে যোগদান করলেন না রাজ্যের একেবারে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের ডাকা আইএনডিআই এর জোটের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু একেবারে নেই তৃণমূল কংগ্রেস। এবং তারা ভয় পাচ্ছে, করছে না কি তারা? পিন্ডি চোটের যে পিন্ডি চটকে গেছে অনেকদিন আগে, সেটা আপনারা দেখেছেন। প্রকাশ্যে বিহারেও দেখেছেন ইন্ডি চোটের কিভাবে পিন্ডি চটকেছে ওখানে। এর আগেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এরকম বৈঠক হয়, সেখানে শুধু কত সিট, কে ওই পদ পাবে, এই সব করেই তাদের চলে যাচ্ছে। আমি একটা অনুরোধ, আমি বলবো ভাঙা সংসার জোড়া লাগুক, তোমরা সবাই একত্রিত হও। তাও কোনোভাবেই ঘাস ফুল ফোটাতে পারবে না, ওই ছাগল এসে খেয়েই চলে যাবে। ফুটবে পদ্ধতি, দেখতে থাকুন সময় রকম। 26-এর বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতির 26-এর নির্বাচনে একটাই অঙ্গীকার, একটাই দাবি, একটাই আহ্বান সাধারণ মানুষকে, আমাদের শুধু নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ভেবে এবারে ভোটটা দেব।
নির্বাচনটা করা সেই দিকে হোক। কারণ আমরা গত 15 বছর দেখে নিয়েছি যে একটা সরকার কতটা নিচে নামতে পারে, আর কিছুটা বাদ দিল না। গরু, কয়লা, শিক্ষা, স্বাস্থ্য কিছুই তো বাদ দিল না। এবারে নতুন করে একটা সূর্য উদয় হোক, ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ দেওয়া হোক। নিশ্চয়ই একটা স্বর্ণালী, একটা স্বর্ণময় যুগ বাংলা পাবে। বারংবার আপনারা সাংগঠনিক বৈঠক করছেন, আমরা দেখতে পাচ্ছি কখনো সুনীল গান্ধী করছে, কখনো একাধিক শীর্ষ নেতৃত্বরা একাধিক জায়গাতে বৈঠক করছে। গ্রামগঞ্জের বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষ, মফস্বলের মানুষ, তারা তাদের কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা বলছে সাংগঠনিকভাবে আপনাদের জোর নেই, শাসক শিবিরের মধ্যে সেই জোর রয়েছে। আপনারা এখনো সেই আশাবাদী, তারা আপনারা মানে মনে করতে পারছেন না এই মুহূর্তে সেটা বলতে পারেন যে আপনাদের এই সাংগঠনিক যে জোর, সাংগঠনিক শক্তিশালী একটা একত্রিত করে থাকছে, একেবারে পাল্টা লড়াইয়ের দিতে পারবেন একদম। এই যারা বলছে সব উচ্চশিক্ষিত পিএইচডিরা, তাদের একটু অ্যানালিটিক্সটা মনে করিয়ে দেবেন, তাদের একটু ডেটাটা মনে করিয়ে দেবেন। এই ভারতীয় জনতা পার্টি, এই কর্মীরাই 3 থেকে 77 করেছিল, আর এই 77 থেকে 177 পেরোবে 2026। আজকে এই কর্মীরাই তো ছিল সেদিন, তারাই করেছিল 3 থেকে 77। তো 77 থেকে 177 না হওয়ার কি আছে? স্বাভাবিকভাবে সংগঠনের সমস্ত রকম আমাদের যে কাঠামো খুবই ভালো আছে, এবং এইবারের লড়াইটা অন্যভাবে হবে। কারণ একটা লড়াই আমরা সত্যি পিছিয়ে আছি, করতে পারিনি আগে। বোম মারতে পারিনি, গুলি করতে পারিনি, আমরা লাঠি দিয়ে তাড়া করতে পারিনি, কাঁচা বাঁশ নিয়ে মারতে পারিনি, খুন করতে পারিনি অন্য দলের কর্মীদের। এটা আমাদের ব্যর্থতা, আমরা করিনি, করতে পারিনি। কিন্তু এবারে আমরা করবো তো না, কিন্তু অন্য দলের লক্ষ্য করতে দেব না। আর আরেকটা সবথেকে বড় যে ভোট ব্যাংক, এটা তৃণমূলের বা মমতা সরকারের, যে ভোট ব্যাংকটা নিয়ে বারবার উনি এত নির্বাচন পরপর জিতে আসছেন, সেই ভোট ব্যাংকের 90% অলরেডি কাট হয়ে চলে গেছে এসআইআর এর মধ্যে দিয়ে। এই জন্যই ঘুম হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর নির্বাচনটা এইবার দেখবেন একটু অন্যভাবেই হবে। যদি প্রার্থী বদল হয় সেক্ষেত্রে প্রার্থী নির্বাচন পুরোপুরি কেন্দ্রীয় নেতৃত্ব, প্রদেশের নেতৃত্ব তারা ঠিক করবেন। আর খুব স্বাভাবিকভাবে বিরোধী দলনেতাও বলেছেন যে 2021-এ যে ভুল বা যেটা সাধারণ মানুষ স্বীকার করে নেয়নি, তার পুনরাবৃত্তি 2026-এ ভারতীয় জনতা পার্টি করবে, এটুকু গ্যারান্টি।